বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস মিয়া চাচা বাংলাদেশকে আর বাংলাদেশ রাখবে না। তিনি বাংলাদেশকে পাকিস্তান, সিরিয়া এবং আফগানিস্তান বানিয়ে দেবে। গোপালগঞ্জে, বাংলাদেশের গোপালগঞ্জে যে ভাগে হামলা হলো, যে ভাগে নিরীহদের হত্যা করা হলো, আপডেটে শোনা যাচ্ছে 7 জন মারা গেছে এবং 15 জন নিহত আছে। এই 15 জন নিহতের মধ্যে আরও 7 জন মারা যেতে পারে। এইবারে প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা বাংলাদেশ থেকে কি বলছে আপনাদেরকে শোনাবো। তার আগে বলি, এই বেঙ্গল রিপোর্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। অবশ্যই এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটা শেষ পর্যন্ত দেখবেন। শেখ হাসিনা কি বলছেন শুনুন, তারপরে বিস্তারিত আলোচনায় আসছি, শুনুন। তার সৃষ্টি করা এক পকেট দল, টোকাই দিনে যে দল করেছিল এনসিপি, সেই দলের মিটিং শেষে তারা সেখানে গন্ডগোল করে। গুলিতে এই পর্যন্ত 15 জন আহত এবং তার মধ্যে 7 জন নিহত। আবার কেউ কেউ বলছে 13 জন নিহত। সঠিক তথ্যটা এখনো পাচ্ছে, তবে 7 জন নিহত হওয়ার কথা শোনা যাচ্ছে। যে ছাত্রদের হত্যা করেছে, যে সমস্ত ছাত্ররা হত্যা করেছে, তাদের আত্মার শান্তি এবং আকাশ কামনা করি। পরিবারের প্রতি আমার সম্মান জানাই। আর যারা আহত হয়েছে তাদের চিকিৎসা এবং দ্রুত আরোগ্য লাভ করতে চাই। কিন্তু এখন সে অত্যাচার চলছে, নির্যাতন চলছে। এবং আজকে গোপালগঞ্জে যে তার যে ন্যাক্কারজনক ঘটনা ঘটলো, তো এদের কারণে আজকে প্রায় 7টা প্রাণ ঝরে গেল এবং আরো যারা আহত তাদের অবস্থা খুব আশঙ্কাজনক। ধারণা করা হচ্ছে যে 15 জনের মতো বোধহয় মৃত্যুবরণ করবে। আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই এবং সারা দেশের মানুষকে আমি প্রতিবাদ করবার জন্য এবং প্রতিরোধ গড়ে তোলার জন্য আমি আহ্বান জানাচ্ছি। কেউ এখন আর ঘরে বসে থাকার সময় নেই। সবাইকে যে যা আছে তাই নিয়ে এখন পথে নামতে হবে এবং এই দুঃখাতের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। দর্শক, আপনারা শেখ হাসিনার কথা শুনলেন। উনি বললেন যে কেউ আর ঘরে বসে থাকার সময় নেই, যার কাছে যা আছে তা নিয়ে রাস্তায় নেমে পড়ো, আন্দোলন করো, প্রতিবাদ করো, কিন্তু ঘরে বসে থাকার আর সময় নেই। যদি ঘরে বসে থাকো তাহলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে, আফগানিস্তান হয়ে যাবে, সিরিয়াও হয়ে যাবে। এবারে একটা মহিলাকে দেখছেন, উনি হচ্ছে গোপালগঞ্জের মহিলা। ওনার বাবা কোনো পার্টি করে না, একটা সাধারণ মানুষ। ওনার বাবা কিছু জানে না, ওনার বাবাকে ধরে নিয়ে গেছে। উনি প্রতিবাদ জানাচ্ছে যে কি কারণে আমার বাবাকে ধরে নিয়েছে। এখন বাংলাদেশের সেনাপ্রধান বাংলাদেশের সেনাপ্রধানরা কতটা নিচে নেমে গেছে। তাদের যে অর্ডারে এই কাজগুলো হচ্ছে। একটা ছেলেকে গ্রেপ্তার করা হলো এই ঝামেলাতে, 5 মিনিটের মধ্যে তাকে গুলি করে হত্যা করা হলো। কি কারণে? সে কি দোষ করেছে? এবং এই যে 7 জন মানুষ মারা গেছে, সেই হিন্দু আছে, মুসলিম আছে। এখন এই 7 জনের বেশি যে মানুষ মারা গেছে, এরা কি অপরাধ করেছে যে এদেরকে হত্যা করতে হয়েছে? সেনাপ্রধান যে ওয়াকারুজ্জামান, ওনার কোনো সেনাপ্রধান হওয়ার যোগ্য আছে? আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। এর সূত্রপাত, এই যে ঝামেলার গোপালগঞ্জের সূত্রপাত আপনাদেরকে একটু ডিটেলস ভাগে বুঝিয়ে দিই। প্রথমে বাংলাদেশের বিভিন্ন পার্টি, যে বাংলাদেশের অ্যাকচুয়ালি সব পার্টি থেকে, শুধু আওয়ামী লীগ বাদ দিয়ে সব পার্টি থেকে মাওবাদীর মতো কিছু কিছু মানুষ, যারা দেশদ্রোহী মানুষ, যারা ছাত্র আন্দোলনের নামে দেশকে নষ্ট করে, তারাই যে গোপালগঞ্জে 34 নম্বর বাড়ি, শেখ মুজিবের বাড়িকে পুড়িয়ে দিল, ভাঙচুর করলো। ভালো কথা। দ্বিতীয়, বাংলাদেশের যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে একটা বাড়ি ছিল, সেই বাড়িটাকে ধ্বংস করলো, ভেঙে দিল। ঠিক আছে। এইবারে গোপালগঞ্জের যে গড়, শেখ হাসিনার আওয়ামী লীগের যে গড়, সেই গড়ে গিয়ে এনসিপি, জাতীয় নাগরিক পার্টি,
তারা একটা মিছিল করবে এবং তার আগে বলে দিয়েছেন যে গোপালগঞ্জে যে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের যে কবর আছে, তার যে পরিবারের যে কবর আছে, তার যে স্মৃতিকে পুরো গুড়িয়ে দেওয়া হবে, ভেঙে দেওয়া হবে। কোনো রকমভাবে এই দেশে কোনো রকম স্মৃতি থাকবে না, মানে পাকিস্তান, আফগানিস্তান, সিরিয়া করার চিন্তাভাবনা। এইবারে বাংলাদেশের যে গড়, বাংলাদেশের যে গোপালগঞ্জ যে আওয়ামী লীগের যে গড়, তারা কোনো রকমভাবে এই জিনিসটাকে মেনে নিতে পারছে না। এবং যখন দুই তরফ যখন মুখোমুখি হয়, তখন আওয়ামী লীগের যারা সমর্থন তারা বাধা সৃষ্টি করে এবং এই বাধা সৃষ্টি করাতে ঝামেলা হয়। এখন এই যে বাংলাদেশের অনেক পার্টি আছে, ধরে নাও বিএনপি, এনসিপি, তারপরে অনেক ধরনের 4-5টা পার্টি আছে। তার মধ্যে যে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের যে হিন্দু জনসংখ্যা ভোটার, মানে সংখ্যালঘুদের ভোটার 80%, মানে সংখ্যালঘুরা 80% সমর্থন দেয় এই আওয়ামী লীগ। কারণ বাংলাদেশে যখন হিন্দুদের ওপরে 71-এর পরে যখন দিনের পর দিন অত্যাচার হওয়া শুরু হয়েছিল, এই যে আওয়ামী লীগ সরকার আসায় হিন্দুদের ওপরে অত্যাচারটা অনেকটা কম ছিল এবং তারা এই আওয়ামী লীগকে পছন্দ করত, সমর্থন করত। যে মোহাম্মদ ইউনূস সরকার, তিনি এসে কি করলো, যে আওয়ামী লীগকে ব্যান্ড, আওয়ামী লীগ আর চলবে না। এটা কি সম্ভব? এটা কি সম্ভব যে পার্টি কোনো নির্বাচন না করে, কোনো ভোট না করে বাংলাদেশের গদিতে এসে বসেছে, সেই পার্টি যে পার্টি মানুষের সমর্থনে ছিল, সেই পার্টিকে কীভাবে ব্যান করলো? কীভাবে ব্যান করা সম্ভব? আমাদের পশ্চিমবঙ্গতে যদি উদাহরণ দিই, পশ্চিমবঙ্গে সিপিএম রাজত্ব করেছে 34 বছর, তারপর তৃণমূল কংগ্রেস এসছে। তৃণমূল কংগ্রেস কি সিপিএমকে ব্যান করতে পেরেছে? কেন্দ্রে বিজেপি সরকার এসছে কংগ্রেসকে হারিয়ে, বিজেপি সরকার কি কংগ্রেসকে ব্যান করতে পেরেছে? এটা কি সম্ভব? মানুষ গণতান্ত্রিক দেশ, প্রত্যেকটা মানুষের অধিকার আছে যে কোনো পার্টিকে সে সমর্থন করতে পারবে এবং যে কোনো পার্টিকে সে গদিতে মানুষ মনে করলে নিয়ে আসতে পারবে। এটা হচ্ছে গণতান্ত্রিক দেশ। কিন্তু বাংলাদেশের যে মোহাম্মদ ইউনূস চাচা, তিনি কোনো রকমভাবে চান না যে বাংলাদেশকে আর বাংলাদেশ রাখতে, বাংলাদেশকে পাকিস্তান, আফগানিস্তান এবং সিরিয়া করে দেওয়া। এই যে বাংলাদেশে যে দিনের পর দিন এই যে হিন্দুদের ওপরে অত্যাচার, এর কারণে হিন্দুরা আর বাংলাদেশে থাকতে চায় না। 70% হিন্দুরা প্রকাশ্যে বলছে যে আমরা ইন্ডিয়াতে যাব, ইন্ডিয়াতে চলে যাব। এবং কিছুদিন আগে আমরা দেখছিলাম একটা ভিডিওতে যে বাংলাদেশের হিন্দুরা তারা ইন্ডিয়ার বর্ডারে চলে এসছে, খাল পার হয়ে, খালের মধ্যে বুক গলা জলে দাঁড়িয়ে আছে যে আমাদেরকে ইন্ডিয়াতে নিয়ে চলো, আমরা ইন্ডিয়াতে যাব, আমরা ইন্ডিয়াতে থাকবো, আমরা এই বাংলাদেশে থাকবো না। বাংলাদেশে আমাদের প্রতি, হিন্দুদের প্রতি কতটা অত্যাচার, কতটা আক্রমণ, হিন্দুদের মন্দির ভাঙা, হিন্দুদের মেয়েদেরকে রেপ করা, হিন্দুদের উপরে অত্যাচার, বিভিন্ন রকম মানে অত্যাচার চালিয়ে যাচ্ছে এই মোহাম্মদ ইউনূস সরকার আসাতে। দ্বিগুণ হারে বেড়েছে। কিন্তু এটা কি সম্ভব? এটা কি সম্ভব? এটা রুলস অনুযায়ী কোনো রকমভাবে সম্ভব নয়। তবে আপনাদের মতামত, যারা ভারতে থাকে তাদের একটা মতামত অবশ্যই, যে বাংলাদেশের যে হিন্দুরা যারা আছে তাদের কি এই ভারতে আশ্রয় দেওয়া উচিত? যদি আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভারত সরকারের এই বিষয়ে কি পদক্ষেপ নেওয়া উচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা ইন্ডিয়া থেকে আছে। আর যারা বাংলাদেশ থেকে দেখছেন আমার ভিডিও, তাদের উদ্দেশ্যে বলছি, যত তাড়াতাড়ি আপনারা পারবেন যে ভারত সরকারের কাছে অনুরোধ বিনয় করে যদি কোনো রুলস তৈরি করে যদি ভারতে আসা যায়, সেই পরিকল্পনা, সেই চিন্তাভাবনাতে আপনারা যাবেন। কারণ বাংলাদেশে আগে 30% হিন্দু ছিল, এখন 3 থেকে 4% হিন্দু আছে। আর এই যে মোহাম্মদ ইউনূস এই যে সরকার এসছে, এর আমলে এই যে 4-5% যে হিন্দু আছে, এটা থাকবে কি এখন ভাববার বিষয়। কারণ বাংলাদেশের
যে চাচা তিনি কোনো রকমভাবে চান না যে বাংলাদেশকে যে একটা গণতান্ত্রিক দেশ রাখতে। বাংলাদেশকে পাকিস্তান, সিরিয়া, আফগানিস্তান বানানোর পরিকল্পনা করে যাচ্ছে। এই কারণে বলছি, যারা দেশদ্রোহী ছিল, যারা দেশের মামলায় অপরাধী ছিল, যারা বাংলাদেশের জেলে ছিল, তারা এই যে চাচা এসে তাদেরকে ছেড়ে দিয়েছে। তারা আবার দেশদ্রোহী শুরু করে দিয়েছে, তারা আবার হিন্দুদের উপরে আক্রমণ করা শুরু করে দিয়েছে। এটা পুরো একটা পরিকল্পনার একটা ফাঁদ রয়েছে যে এই বাংলাদেশ থেকে যে হিন্দুদের কীভাবে তাড়িয়ে দেওয়া যায়, কীভাবে মারা যায়, এই পরিকল্পনা সব ক্ষেত্রে বাংলাদেশের পরিকল্পনা করছে এই সিস্টেমটা। আপনাদের মূল্যবান মতামতটা জানাবেন। আর এই যে গোপালগঞ্জ, এই যে গড়, আমি এই কথা হিন্দুদের কথা কেন গিয়েছি, এই একমাত্র বাংলাদেশে অনেক পার্টি আছে, এই একমাত্র এই যে বাংলাদেশের যে শেখ হাসিনার যে পার্টি আছে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগই 80+% হিন্দু ভোটার আছে। এই হিন্দু ভোটার আওয়ামী লীগকে পছন্দ করে, কারণ আওয়ামী লীগ হিন্দুদেরকে অনেকটা সেফটিতে রেখেছে। কিন্তু এই আওয়ামী লীগকে ব্যান করে দেওয়া হিন্দুদেরকেই ব্যান করে দেওয়া, পুরো শেষ। দর্শক, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আজকেকার গুরুত্বপূর্ণ প্রতিবেদনটা এই পর্যন্ত থাকলো। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।